ও নদীর পথ দিয়ে ফিরে আসছিলুম। মিসেস চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই ঠিক দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না, এসো তাড়াতাড়ি। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প কোন ঊর্ধ্বে। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে মিসেস কুমুদিনী চৌধুরী, গল্প পাঠে অরিত্র এবং গল্পের সমস্ত চরিত্রে অরিত্র ও অনুরিতা ও গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকদের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয় বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিশ্চান। আমার আর একজন বন্ধুর নাম অমূল্যবাবু। এই ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো এক কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসে লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পর জীবের কি অবস্থা হয় তার মুখে সে কথা সর্বদাই শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুবই সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারান না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, এ কালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায়ই প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এইসব
জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় স্বরে বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, আচ্ছা, প্রায় তো শুনতে পাওয়া যায় অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অমূল্যবাবু বললেন, অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে শুনি? আমি বললুম, অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ও ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনার এমন গাঁজাখুরির ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে তাকালুম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার ব্যবস্থা করুন না। অমূল্যবাবু শুষ্ক স্বরে বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান হতে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক কানাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় বসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজন চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যেন যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। আরে শুনছেন গোবিন্দবাবু, এক পেয়ালা চা পান করে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া শিগগির শিগগির, আমার একটুও দেরি করবার সময় নেই। আমি বললাম, কেন, আপনার এত তাড়াতাড়ি কিসের? গোবিন্দবাবু বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় আর বাঁচবে না। জিজ্ঞাসা করলুম, সে কি অসুখ? গোবিন্দবাবু বললেন, রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়া রোগের বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না হে, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর ছেলেকে আমি জানি, গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি, জোয়ান সমস্ত ছেলে। আর তুমি বলছো ডাক্তার, এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে। অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা তো খারাপ হয় না ডাক্তার। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর।
আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাতটাও বোধ হয় আর কাটবে না হে। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? গোবিন্দবাবু বললেন, ওটা তো ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধ হয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু বাবু গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্যে দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই বাবু। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো, গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলুম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে বিস্মিত স্বরে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে। এখানেও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধর সুস্থ হলে আমার থেকে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হড়হড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচমকা আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার ওপর উঠে বসে মনে হলো জানলার শাসির ওপারে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরে পড়ছে, বাজ ডাকছে ও ঝড় হই হই করছে। এমন দুর্যোগে শার্সির ওপরে কড়াঘাত করতে আসবে কি? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার ওপরে শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শার্সির ওপর আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার ওপর থেকে লাফিয়ে পড়লুম। আর তো কোনোই সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম। টপ করে টর্চটা তুলে নিয়েই জেলে জানলার ওপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ শার্সির ওপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রোখার ভেতর থেকে স্যাট করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে
আলো নিভিয়ে বিছানার ওপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো সার্সির কাঁচ ভেঙে এই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানালা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার ওপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে রাখছেন অমূল্যবাবু। ও ভাই, দরজা খোলো। আরে কি মুশকিল, কি হলো, দরজা খোলো। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি জিজ্ঞাসা করলুম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার ওপর উঠে এসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি হে, এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললুম, বলেন কি, কি করে সারল? অমূল্যবাবু বললেন, গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না। কৌতুক ভরে বললুম, আপনি কি চারিদিকেই পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটলভাবেই বললেন, তোমার যা ইচ্ছা হয় বলো, আমি কোনোই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত আমি তার শিওরে বসে পাহারা দিয়েছি বলে কারুকে তার ত্রিসীমনায় ঘেঁষতে পর্যন্ত দিইনি। কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত, তাহলে আজ তাকে আর জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? অমূল্যবাবু কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথারও কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্যে তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমি টের পেয়েছ বোধ হয়। মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। কে সে? কিছু আন্দাজ করতে পারো ডাক্তার? আমি হতভম্বের মতো মাথা নেড়ে জানালুম, না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখেই আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর শাঁসে খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো বটে, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার উপরে আমি কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আর আমি ভ্রুক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আরও এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সারা শরীর কেমন ধারা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি আমি চেয়ারের ওপর বসে পড়লুম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি
সেই ঘটনা খুলে বললুম। অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখি সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী সাবধান, ট্রেন ট্রেন, আরে মিসেস চৌধুরী ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়ুমুড় করে তার দেহের উপরে এসে পড়ল। ভয়ে আমি চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বললেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমাদের মনের ধাঁধা খুঁজল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনও কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক থপথপ করছে প্রায় দিনের আলোর মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লির রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথ একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাত্রির তো গান গাইবার জন্যই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবুর বৈঠকখানায় বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম,
নদীর পথ দিয়ে ফিরে আসছিলুম। মিসেস চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই ঠিক দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না, এসো তাড়াতাড়ি। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বনজঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতন মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গিয়েছিল। ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝোপে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ততৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই সব নিশাচর পাখিরা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান অশ্রান্তভাবে ভেসে আসছে। আমার মনে হলো, ওই সব কবরের পাথরের ওপরে যেসব ছায়াদেহ বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আচমকা টেনে নিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো। সাবধান, কোনো কথা কয়ো না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোক থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃতরাত্রির বুকে রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। হ্যাঁ, চমকে উঠে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচের রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে ঢুকে গেল। একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হি 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 করে অট্টহাস্য করল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি বৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম সে দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগিরই আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের ওপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি, আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না, কারণ তখন আচ্ছন্নের মতো ছিলুম আমি। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবার আমি কফিনের টালাটা খুলব। তারপর আমি যা করব তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভিতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাত টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত নেত্রে দেখলুম কফিনের ভিতরে শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন ট্রেনে কাটা পড়েছিল।
সে 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ তার মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের ওপরে বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির মতো আওয়াজে এক তীব্র দীর্ঘ আর্তনাদ আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল। তারপরেই সব চুপচাপ। আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে মিসেস কুমুদিনী চৌধুরী। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। লাশটা কি কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে? তখন সেই তল্লাশ চলল। দিন চারেক পরে একটা ড্রেনের ভেতর থেকে আবিষ্কৃত হলো একখানা মোটর গাড়ির তলায় পাতা কম্বল এবং একটা সচ্ছিদ্র টুপি। দুটো জিনিসই লেগে আছে রক্তের দাগ। বোঝা গেল বুলেটের আঘাতে এই টুপিটা ছেঁদা হয়ে গেছে। মাথায় যখন বুলেট লেগেছে তখন লোকটা আর বেঁচে নেই, কিন্তু তার মৃতদেহ কোথায়? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনুঠে। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে অভিশপ্ত নীলকান্ত। গল্প পাঠে তানিশা এবং গল্পের সমস্ত চরিত্রে তানিশা। গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে অভিশপ্ত নীলকান্ত। প্রায় 8 শতাব্দী আগেকার কথা। আমেরিকায় তখনও শ্বেতাঙ্গ সভ্যতার পত্তন হয়নি। আমেরিকার নামও তখন শ্বেতাঙ্গরা জানত না। বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত, তারই উত্তর পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য। ইনকা জাতির লোকেদের আজ রেড ইন্ডিয়ান বা লাল মানুষ বলে ডাকা হয়। ইনকারা যে রীতিমতো সভ্য ছিল, তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না। কিন্তু মধ্যযুগের যুদ্ধলিপ্সু শ্বেতাঙ্গেরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছে। পৃথিবীর সব রাজবংশেই কোহিনূরের মতো বিখ্যাত মণি বা হীরকের আদর আছে। ইনকারাও একটি বিশেষ হীরকের অধিকারী ছিল। সে একটি অতি মূল্যবান নীলকান্তমণি। তার রং উজ্জ্বল নীল। প্রায় 800 বৎসর আগে ওই দুর্লভ হীরাখানি চুরি যায়। কেমন করে কেউ তা জানে না। ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশ্যে দিলেন অভিশাপ। একটা বা দুটো নয়, মোট 99টা অভিশাপ। প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে, যার কাছে এই মণি থাকবে তার সর্বনাশ হবে। পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি। গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি এই অভিশপ্ত মণির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য, অর্থাৎ মৃত্যু। সেকালকার করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই। আমরা একালের কয়েকটি ঘটনার উল্লেখ করব। 1899 সালে একজন নাবিক ব্রাজিলের পর্নাম্বুকো শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মণিখানি দেখতে পায় এবং কিনতে চায়। দোকানদার বললে, কিন্তু আমি জানানো উচিত মনে করছি যে এখানা হচ্ছে ইনকাদের বিখ্যাত অভিশপ্ত মণি। নাবিক বললে, অভিশাপের নিকুচি করেছে, হীরাখানি আমি কিনব। হীরাখানা
সে নিজের আংটির ওপর বসিয়ে নিলে। 4 দিন পর গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল একটি জেটির ওপরে। তারপরেই ওই হীরার আংটির মালিক হলো আরেক নাবিক। তারও মরতে দেরি লাগলো না। দেহ তার কুচি কুচি করে কাটা, কিন্তু হাতের আঙুলে সেই হীরের আংটি। নাবিকের বউ শখ করে আংটিটা নিজের আঙুলে পড়লে এবং ঠিক 20 দিন পরেই একখানা 5 তলা বাড়ির উপর থেকে ঝাঁপ খেয়ে আত্মহত্যা করল। আংটিটার নতুন নাম হলো পানাম বুকের প্রমাদ। তারপর আংটিটা যেখানে যায় সেখানেই ডেকে আনে সর্বনাশকে। একে একে মারা গেল 5 জন লোক। প্রত্যেক মৃত্যুই অপঘাত। তারপর বেশ কিছুকাল ধরে এই সর্বনেশে হীরের আংটির আর কোনো খবর পাওয়া যায়নি। সুতরাং ইতিমধ্যে সে আরও কারুর অপঘাত মৃত্যুর কারণ হয়েছিল কিনা সে কথা জানা যায় না। আমরা বলবো তার পরের ঘটনা। পৃথিবীর প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। চলচ্চিত্রের জন্য বিখ্যাত হলিউড শহর। সেখানে হঠাৎ এক শ্রেণীর চোরের আবির্ভাব হলো। তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে চম্পট দেয়। থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে। পুলিশ রীতিমতো সজাগ। ক্লার্ক হচ্ছেন একজন পুলিশ কর্মচারী। এক রাত্রে রাস্তায় টহল দিতে দিতে দেখতে পেলে 2খানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তার মধ্যে পিছনের গাড়িখানার চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। আরও কয়েক পা এগিয়ে ক্লার্ক বুঝতে পারল 2 জন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত হয়ে আছে। তৃতীয় এক ব্যক্তি একটু যে আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, ক্লার্ক তা দেখতে পেলে না। সে আরও এগিয়ে ভালো করে তদন্ত করতে এলো। ক্লার্ক এক লাফে একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা করলে। পিছনের গাড়িখানা তীর বেগে ছুটে বেরিয়ে গেল। ক্লার্ক ততক্ষণে নিজেকে সামলে নিয়ে রিভলভার বাগিয়ে ধরে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলে একটা উত্তপ্ত বুলেট। গাড়িখানা থামল না বটে, কিন্তু শোনা গেল এক টানা আর্তনাদ। বুলেট বিদ্ধ হয়েছে অন্তত একটা চোরের দেহ। চারিদিকে খোঁজ রব উঠল। হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হলো কোনো আহত লোক চিকিৎসার জন্য গিয়েছে কিনা। না, কেউ যায়নি। তবে কি লোকটা মারা পড়ল? লাশটা কি কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে? তখন সেই তল্লাশ চলল। দিন 4 পরে একটা ড্রেনের ভেতর থেকে আবিষ্কৃত হলো একখানা মোটর গাড়ির তলায় পাতা কম্বল এবং একটা সচ্ছিদ্র টুপি। 2টো জিনিসই লেগে আছে রক্তের দাগ। বোঝা গেল বুলেটের আঘাতে এই টুপিটা ছেঁদা হয়ে গেছে। মাথায় যখন বুলেট লেগেছে তখন লোকটা আর বেঁচে নেই, কিন্তু তার মৃতদেহ কোথায়? দুর্ঘটনার পর কেটে গেল 8 দিন। ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো। মেট্রো গোল্ডউইন মেয়রের স্টুডিওর কাছে যে ছোট নদী আছে তারই তীরে মাটি খুঁড়ছিল 2 জন মজুর। খুঁড়তে খুঁড়তে আচমকা বেরিয়ে পড়ল একটা মৃতদেহ, প্রায় গলিত অবস্থা। পোশাক পরিচ্ছদ যেন রক্তে ছোপানো এবং লাশের মাথায় একটা বুলেটের ছিদ্র। খবর পেয়ে পুলিশ ছুটে এলো দলে দলে। পুলিশের এক বড় কর্তা দেখে শুনে বললে, নিশ্চয়ই ক্লার্কের গুলিতেই লোকটা মারা পড়েছে। কিন্তু তারপরেই আবিষ্কৃত হলো আরেক ব্যাপার। মৃতদেহের বুকের উপরে আরেকটা বুলেটের ছেঁদা। ক্লার্ক বলে সে একবারের বেশি রিভলভার ছোড়েনি, একটি মাত্র বুলেট, কিন্তু মাথা এবং বুকে দুটো ছেঁদা, তাও কখনো হয়? গোয়েন্দাদের চক্ষু স্থির। যুবকের মৃতদেহ, মাথায় মাঝারি পেশিবদ্ধ জোয়ান দেহ, সাজ পোশাক দামি কিন্তু রুচিসম্মত। পোশাক তল্লাশ করে কিছুই পাওয়া গেল না, কেবল কামিজের হাতায় আছে 2টো বোতাম, তার উপরে খোদা 3টে অক্ষর NFT। পোশাকের ওপরে দেখা গেল ওকল্যান্ডের এক দর্জির নাম ও ঠিকানা। আবার 3 দিন কেটে যায়। ওকল্যান্ড থেকে খবর এলো মেরি ডাবলিকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। তার নাম নিকোলাস F. ডাফোলিক। মেরি এসে নিকোলাসের দেহ শনাক্ত করলেন।
তার মুখে জানা গেল নিকোলাস ভদ্র বংশের সন্তান এবং নিজেও অতি ভদ্র, অতি সম্ভ্রম। সে নামকরা ব্যবসায়ী, সে অসৎ সঙ্গ পরিহার করে চলে, সে অজাত শত্রু। মাস কয়েক আগে সে একটি 10 রতি হীরার মূল্যবান আংটি ক্রয় করেছে এবং তারপর থেকেই কেবল যেন সন্ত্রস্ত হয়ে থাকত। প্রায়ই বলতো, কে যেন সর্বদা এই আড়াল থেকে আমার উপর ওত পেতে আছে, কে যেন আমার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে, কে যেন আমাকে গুরুতর বিপদে ফেলতে চায়। যেদিন নিকোলাসের সঙ্গে তোমার শেষ দেখা, সেদিনও কি তার হাতে ওই আংটিটা ছিল? ছিল বই কি। টাকা করি? তার সঙ্গে সর্বদাই কয়েকশত টাকা থাকত। টাকা বা আংটি কিছুই আমরা পাইনি। শুনেছি ওই হীরার আংটিটা নাকি বড়ই অলক্ষণী, কিন্তু শুনেও নিকোলাস আংটিটা হাত থেকে খুলে রাখতে রাজি হয়নি। তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো? আমার স্বামীর বিশেষ বন্ধু বলতে একজনকেই বোঝার, তার নাম জ্যাক অ্যালেন। খুব ভদ্রলোক, ওকল্যান্ডেই থাকে। এখনো তিনি আমাদের খোঁজ খবর নেন। ওকল্যান্ড থেকে ঘটনাক্ষেত্র হচ্ছে 400 মাইল দূরে। তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করলেন, কিন্তু অ্যালেনের কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না। গোয়েন্দারা ফাঁপড়ে পড়ে গেল। একটা আহত বা নিহত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল ওকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃতদেহ। তার উপর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো একটি প্রাচীন অভিশপ্ত নীলকান্তমণির রহস্য। কিছুই ধরবার ছোঁয়ার জো নেই। তারপরেই সব ঘটনার জট খুলে গেল অকস্মাৎ। ওকল্যান্ডের এক জহুরির কাছে খবর পাওয়া গেল সেখানে জনৈক ব্যক্তি 1 খণ্ড মূল্যবান হীরার দর যাচাই করতে গিয়েছিল, কিন্তু যাচাই করতে দিন কয়েক দেরি লাগবে শুনে সে হীরা নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে। তার চেহারা, সাজ পোশাক কিরকম? জহুরির বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল হুবহু জ্যাক অ্যালেনের মূর্তি। অ্যালেনকে থানায় ডেকে আনা হলো। সে বললে, আমি নির্দোষ ভদ্রলোক, আমি চোরও নই, খুনিও নই। গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে লাগলো তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্ব জীবনের কাহিনী পাওয়া যায় কিনা। পাওয়া গেল। তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিসিল মিঙ্গল। 1909 সালে সে আমেরিকার অন্য একটি শহরে একটি মহিলাকে হত্যা করে তার এক গহনার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং দীর্ঘকাল জেল খাটে। তখন ভেঙে গেল মিঙ্গল ওরফে অ্যালেনের সাধুতার ভরম। তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ। অবশেষে মিঙ্গলকে স্বীকার করতে হলো যে অভিশপ্ত নীলকান্তমণির লোভেই সে নিকোলাসকে হত্যা করেছে। বিচারে তার যাবজ্জীবন কারাবাসের হুকুম হলো। কিন্তু যাকে নিয়ে কাহিনীর সূত্রপাত, সেই মোটর চোরটা ক্লার্কের গুলি খেয়ে জখম হলো কি মারা পড়ল তার কোনো পাত্তা পাওয়া গেল না। আর জানা গেল না সেই ভয়াবহ নীলকান্তমণির পরিণাম। মিঙ্গল ধরা পড়বার আগে সেখানা কোথায় লুকিয়ে ফেলেছে, না আবার কারোর কারোর হাতের আংটিতে সংলগ্ন হয়ে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করছে। কিন্তু তার অভিশাপ থেকে মিঙ্গলও শেষ পর্যন্ত মুক্তি লাভ করতে পারেনি। কারাগারে একদিন আচম্বিতে ঘুম থেকে উঠে সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করতে লাগলো, ওই আংটি, ওই আংটি, ওই আংটি। তারপর কারাগারে হঠাৎ তার মৃত্যু হয়। আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে অভিশপ্ত নীলকান্ত। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয় সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। কি অপরাধে? অপরাধ আবার কি? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনু ঠেক। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে জ্বলন্ত চক্ষু। গল্প পাঠ এবং গল্পের সমস্ত চরিত্রে রুদ্র এবং গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে জ্বলন্ত চক্ষু। সেকেন্ড ক্লাস কামরায় আমি একলা ছিল। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি হলো। ট্রেনে মানুষ হয়ে যায় বিশেষ রূপে স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে দেখলুম। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ট্রেন ঊর্ধ্বশ্বাসে ছুটে গতি কমিয়ে প্রবেশ করল জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত। লম্বা চওড়া দেহটা প্রকাণ্ড, প্রকাণ্ড দাড়িগোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল জ্যোষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসল দখল করলে। লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসল। পাহাড় আর জঙ্গল, আলো আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ সেই স্তব্ধতাকে মাঝে মধ্যে ভেঙে দিচ্ছিল, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা তো দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতর দিকে ঘুরে বসলাম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছে হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছেটা দমন করতে বাধ্য হলুম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, তাতে আমার একটুও আপত্তি নেই। বিছানা পাতলুম, শুয়েও পড়লুম, মুদে ফেললুম দুই চক্ষু। আমি হিন্দি ভাষায় শুনলুম, বাবাজি কি এইভাবে ঘুমোবেন? আরে জ্বালালে দেখছি। চোখ না খুলেই বললুম, হ্যাঁ, ঘুমোবেন না? ভাবলুম মন্দ আবদার নয়। জেগে আমি বসে থাকি আর উনি আমাকে দৃষ্টি বান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো বই কি, আলবাদ ঘুমোবো। আবার শুনলুম,
বাবাজি ঘুমোবেন না? কেন ঘুমোবো না? এই কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের উপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলুম। বৃদ্ধ শিখই বা গেল কোথায়? আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বলবে, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে শুধলুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসে বলেই কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা গেল নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কে? হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞাসা করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, মস্ত লম্বা চওড়া দেহ। ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না। বোধহয় যখন আমি ঘুমিয়ে পড়েছিলুম তখন। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয় সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। কি অপরাধে? অপরাধ আবার কি? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তার শিকারের দিকে তাকায়। যুবক বললে, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে সর্বদা আছি, ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় খুনের নেশা জাগে। ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে, এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলাম। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কি কোথাও লুকিয়েছিল সে? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম।
পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছ কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললে? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছ, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে বললুম, তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু এ কিরকম ঠাট্টা? ঠাট্টা? ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? জেনে রেখো, এত সহজে আমি ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরো তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাটে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে গল্প করছে যাত্রীদের পিলে চমকে দেবার চেষ্টায়। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহমশাই, দয়া করে অমন কটমটিয়ে আমার দিকে চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরে স্টেশন আসতে বেশি দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত। তার বলতে? মূর্খ। অজিত সিং দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপাণ তুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো বিশেষ সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই নিশ্চয়ই দুজনেই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি কে জানে। আজকের যাত্রা শুভ নয়। অজিত সিং প্রচণ্ড স্বরে বললে, শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কি কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম। তুমি বিদেয় হবার পর আমি আবার ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর ক্রুদ্ধ বুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালো। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন দাউ দাউ করে চলছে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলোক, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতর দাঁড়িয়ে আছি একলা। কোথায় অজিত সিং আর কোথায় তার সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে দুঃস্বপ্ন দেখছিল? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, এ কামরায় আর নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করলুম, কুলি, এই কুলি! আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে জ্বলন্ত চক্ষু। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।